জীবনের কিছু সমাপতন উম, মানে এতই অদ্ভুত হয় যে সেগুলোকে নিছক কাকতালীয় বলে মেনে নিতে বেশ কষ্ট হয়। হ্যাঁ, একদমই তাই। মাঝে মাঝে মনে হয় যেন সব আগে থেকেই ঠিক করা। এই যেমন ধরুন ১৯৪২ সালের ৮ জানুয়ারি গ্যালিলিওর মৃত্যুর ঠিক ৩০০ বছর পর জন্ম নেন একটি ছেলে, আর সেই একই মানুষটি পৃথিবী থেকে বিদায় নেন ২০১৮ সালের ১৪ মার্চ। দিনটি ছিল আলবার্ট আইনস্টাইনের জন্মদিন। সত্যি, এটা এক অবিশ্বাস্য মহাজাগতিক চক্রের মতো শোনায়। যেন মহাবিশ্ব নিজেই তার শ্রেষ্ঠ সন্তানদের একটা অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছে, তাই না? একদম। আর আজকের এই নিবিড় আলোচনায় আমরা সেই মানুষটির জগতেই ডুব দেব, যিনি শতাব্দীর অন্যতম সেরা তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, স্টিফেন হকিং। হ্যাঁ, তার লেখা যুগান্তকারী বই কালের সংক্ষিপ্ত ইতিহাস বা তার কাজের ওপর হওয়া সাইন্টোমেট্রিক গবেষণার ডেটা নিয়ে আজ আমরা কথা বলবো। শুধু তাই নয়, এমআইটি এর সাম্প্রতিক গবেষণার খবর এবং তার ব্যক্তিগত দর্শন বিশ্লেষণ করে আমরা তার কঠিন তত্ত্বগুলোর পাশাপাশি তার ভেতরের অদম্য মানুষটিকেও বোঝার চেষ্টা করব। ঠিক বলেছেন। যারা শুনছেন তাদের কাছে মহাবিশ্বের এই জটিল বিষয়গুলোকে একদম সহজ ও আনন্দদায়কভাবে তুলে ধরায় আমাদের আজকের মিশন। আচ্ছা, বিষয়টা একটু খুলে বলা যাক। আম, তার স্কুল জীবনের শুরুটা কিন্তু খুব একটা চমকপ্রদ ছিল না। তাও নাকি? আমরা তো ভাবি জিনিয়াসরা হয়তো ছোটবেলা থেকে সব পারতেন। আসলে ক্লাসের রেজাল্ট বেশ সাধারণ মানেরই ছিল তার, কিন্তু তার সত্ত্বেও স্কুলে তার ডাকনাম ছিল আইনস্টাইন। বন্ধুরা হয়তো তার ভেতরের প্রতিভাটা আগেই টের পেয়েছিল। আর মজার ব্যাপার হলো, অক্সফোর্ডে পড়ার সময় তিনি কিন্তু সারাক্ষণ শুধু বইয়ে মুখ গুজে থাকতেন না। তিনি সেখানকার বোট ক্লাবের রোয়িং টিমের সাথে যুক্ত ছিলেন। ও আচ্ছা, বেশ সাহসী এবং চঞ্চল প্রকৃতির ছিলেন তাহলে। হ্যাঁ, বেশ অ্যাডভেঞ্চার প্রিয় ছিলেন। কিন্তু জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা তিনি খান মাত্র ২১ বছর বয়সে। কেমব্রিজে পিএইচডি শুরু করার পরপরই, তাই তো? ঠিক। রোগটির নাম অ্যামিওট্রোপিক ল্যাটেরাল স্ক্লেরোসিস বা সংক্ষেপে ALS। এটি এমন একটি স্নায়বিক রোগ যা ধীরে ধীরে মানুষের ঐচ্ছিক পেশিগুলোর নিয়ন্ত্রণ চিরতরে কেড়ে নেয়। মানে চিকিৎসকরা তো তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তিনি বড়জোর আর ২ বছর বাঁচবেন। চিন্তা করা যায়, ২১ বছরের টগবগে একজন তরুণ মহাবিশ্বের রহস্য উন্মোচনের স্বপ্ন যার চোখে। তাকে বলা হচ্ছে জীবনের মেয়াদ আর মাত্র ২ বছর। কিন্তু ঠিক এই খাদের কিনারে দাঁড়িয়েই বিষয়টা একটা অদ্ভুত মোড় নেয়। হ্যাঁ, জেন ওয়াইল্ড নামের এক তরুণীর সাথে তার পরিচয় হয়। আর তাদের প্রেম এবং বাগদান তাকে নতুন করে বাঁচার প্রেরণা দেয়। এই ভালোবাসাটাই যেন তার জন্য জীবনী শক্তি হয়ে দাঁড়ালো। একদম। এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল, এই ভয়াবহ রোগটি হকিংয়ের জন্য এক প্রকার মানে শাপে বর হয়ে দাঁড়িয়েছিল। সাপে বর? সেটা কিভাবে? ধরুন, সাধারণ পদার্থবিজ্ঞানীরা তাদের জটিল সব হিসাব নিকাশ করেন বিশাল সব ব্ল্যাকবোর্ডে পাতার পর পাতা সমীকরণ লিখে। কিন্তু হকিং যখন হাতে কলম ধরার ক্ষমতা হারাতে শুরু করলেন, তখন কাগজের উপর সমীকরণ লিখে সমাধান করার উপায় তো তার আর রইল না। ঠিক তাই। আর এখানেই তার প্রতিভার আসল স্ফুরণ ঘটে। তিনি সম্পূর্ণ নতুন একটি পদ্ধতি বের করলেন। মানে মাথার ভেতরেই হিসাব করা শুরু করলেন? হ্যাঁ, তিনি মাথার ভেতরেই জ্যামিতিক আকারে মহাবিশ্বের জটিল সব হিসাব নিকাশ করতে শিখেছিলেন। বীজগণিতের দীর্ঘ সমীকরণগুলোকে তিনি বিভিন্ন আকারের জ্যামিতিক বস্তুর মতো কল্পনা করতেন। অবিশ্বাস্য। মনের পর্দায় সেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে সমাধান করতেন। একদম। টপোলজি নামক গণিতের একটি শাখাকে তিনি এমনভাবে নিজের মনের ভেতর আয়ত্ত করেছিলেন যে ১১ মাত্রার মহাবিশ্বের চিত্রও তিনি চোখের সামনে ভাসিয়ে তুলতে পারতেন। ও ওয়াও! শারীরিক ক্ষমতা কমার সাথে সাথে তার মস্তিষ্কের ক্ষমতা যেন বহুগুণে বেড়ে গেল। এটা যেন মহাকাশের কোনো নক্ষত্রের গল্প, যেটা নিভে যাওয়ার বদলে আরও উজ্জ্বল হয়ে সুপারনোভায় পরিণত হল। দারুণ একটা উপমা দিয়েছেন। তো এই অসাধারণ মানসিক ক্ষমতা নিয়েই তিনি কেমব্রিজে ডক্টর ডেনিস সিয়ামার অধীনে পিএইচডি শেষ করেন। আর তখনই তো রজার পেনরোজের সাথে মিলে তিনি সিঙ্গুলারিটি বা অনন্যতা নিয়ে কাজ শুরু করেন, তাই না? হ্যাঁ, তারা দেখালেন যে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মাধ্যমে অসীম ঘনত্বের একটি অত্যন্ত ক্ষুদ্র বিন্দু থেকেই এই বিশাল মহাবিশ্বের সম্প্রসারণ শুরু হয়েছে। একটু দাঁড়ান, এখানে আমার একটা খটকা লাগছে। বলুন, কি খটকা?
যদি মহাবিশ্বের শুরুটা সত্যি একটি সিঙ্গুলারিটি বা অসীম ঘনত্বের বিন্দু থেকেই হয়, তাহলে কি সেখানে পদার্থবিজ্ঞানের সমস্ত চেনা নিয়ম ভেঙে পড়ে না? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়, আপনি ঠিকই ধরেছেন। মানে আইনস্টাইনের মহাকর্ষ সূত্রও তো সেখানে অচল হয়ে যাওয়ার কথা। তাহলে হকিং কিভাবে এমন একটি অবস্থার ব্যাখ্যা দিলেন? হকিং ঠিক এই জায়গাতেই তার সবচেয়ে দুঃসাহসিক কাজটি করেছিলেন। তিনি আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের সাথে কোয়ান্টাম মেকানিক্সকে একীভূত করার চেষ্টা করেছিলেন। এই দুটো তত্ত্বের মধ্যে আসলে মূল বিরোধটা কোথায়? যারা শুনছেন তাদের জন্য যদি একটু সহজ করে বলতেন। দেখুন, আপেক্ষিকতা তত্ত্ব কাজ করে মহাকর্ষ এবং স্থানকালের মসৃণ চাদর নিয়ে। এটা গ্রহ নক্ষত্রের মতো বৃহৎ বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, আর কোয়ান্টাম মেকানিক্স? অন্যদিকে কোয়ান্টাম মেকানিক্স হল অতি ক্ষুদ্র বস্তুর জগৎ, মানে ইলেকট্রন, প্রোটনের মতো কণার জগৎ, যা অত্যন্ত লাফালাফি করে এবং অনিশ্চয়তায় ভরা। তো এই দুই তত্ত্ব সাধারণত একসঙ্গে কাজ করতে পারে না, তাই তো? একদম না। কিন্তু একটি ব্ল্যাক হোল বা বিগ ব্যাংয়ের শুরুতে বস্তু এতই ভারী থাকে যে সেখানে মহাকর্ষ প্রবল। আবার সেটি এতই ক্ষুদ্র বিন্দুতে থাকে যে সেখানে কোয়ান্টাম মেকানিক্সও প্রবল হয়ে ওঠে। ঠিক এই চরম অবস্থায় বৃহৎ এবং ক্ষুদ্রের এই মহামিলন ঘটানোর প্রচেষ্টাই হকিংকে তার জীবনের সবচেয়ে বড় আবিষ্কারের দিকে নিয়ে যায়। আর সাধারণ মানুষের কাছে এই কঠিন বিষয়গুলোকে পৌঁছে দেওয়ার জন্যই তিনি লিখলেন কালের সংক্ষিপ্ত ইতিহাস বা আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। ১৯৮৮ সালে প্রকাশিত এই বইটি বিজ্ঞান সাহিত্যের ইতিহাসই বদলে দিয়েছিল। ভাবলে অবাক লাগে, বইটি ২৩৭ সপ্তাহ ধরে বেস্টসেলার তালিকায় ছিল এবং এর ১০ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছিল। এর সবচেয়ে বড় সাফল্য ছিল তিনি সাধারণ মানুষকে বোঝাতে পেরেছিলেন মহাবিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম কণাগুলো কিভাবে কাজ করে। যেমন ধরুন ওই অনিশ্চয়তা নীতি বা আনসার্টেনটি প্রিন্সিপল, যেখানে বলা হচ্ছে আমরা কখনোই একটি কণার সঠিক অবস্থান এবং গতিবেগ একসঙ্গে সুনির্দিষ্টভাবে জানতে পারি না। হ্যাঁ, এই ক্ষুদ্র স্তরের অনিশ্চয়তা কিভাবে মহাবিশ্বের বিশাল ব্ল্যাক হোলকে প্রভাবিত করে তা তিনি দারুণ সাবলীল ভাষায় ব্যাখ্যা করেছিলেন। আর এই গবেষণার সূত্র ধরেই তো আসে তার সবচেয়ে যুগান্তকারী আবিষ্কার, হকিং রেডিয়েশন বা হকিং বিকিরণ, তাই না? ঠিক বলেছেন। আগে ভাবা হতো ব্ল্যাক হোল মানেই এক সর্বগ্রাসী দানব, যার ভেতর থেকে আলোও বের হতে পারে না। মানে পুরোটাই নিকষ কালো। হ্যাঁ, কিন্তু হকিং বললেন ব্ল্যাক হোল আসলে পুরোপুরি কালো নয়। এটি বিকিরণ নির্গত করে এবং একসময় বাষ্পীভূত হয়ে মিলিয়ে যায়। ওয়েট, সত্যি? কিন্তু একটা ব্ল্যাক হোল থেকে বিকিরণ কিভাবে বের হতে পারে? তার তো সবকিছু টেনে নেওয়ার কথা। এর উত্তর লুকিয়ে আছে ওই কোয়ান্টাম মেকানিক্সের জগতেই। কোয়ান্টাম তত্ত্ব অনুসারে মহাকাশের শূন্যস্থান আসলে একদম শূন্য নয়। মানে সেখানেও কিছু একটা ঘটছে। হ্যাঁ, সেখানে অনবরত কণা এবং প্রতিকণার জোড়া তৈরি হচ্ছে এবং পরক্ষণে একে অপরকে ধ্বংস করে দিচ্ছে। আচ্ছা, তো হকিং এই ধারণাটিকে ব্ল্যাক হোলের ইভেন্ট অ্যারাইজেন বা ঘটনা দিগন্তের সাথে মিলিয়ে দিলেন। একদম। তিনি দেখালেন যদি ইভেন্ট হরাইজনের ঠিক সীমানায় এমন একটি কণা প্রতিকণার জোড়া তৈরি হয়, তাহলে ধ্বংস হওয়ার আগে ব্ল্যাক হোলের প্রচণ্ড মহাকর্ষীয় টানে একটি কণা ভেতরে পড়ে যেতে পারে। আর অন্য কণাটি বাইরে ছিটকে আসতে পারে। বাইরে ছিটকে আসা এই কণাটিকেই আমরা বিকিরণ হিসেবে দেখি। এটাই হকিং রেডিয়েশন। সোর্সে এই বিকিরণ মাপার একটি চমৎকার সমীকরণের কথা বলা হয়েছে, বেকেনস্টাইন হকিং ফর্মুলা। হ্যাঁ, এটি এমন একটি সমীকরণ যা মহাকর্ষ, আলোর গতি এবং কোয়ান্টাম মেকানিক্সের ধ্রুবককে একটি মাত্র সুতোয় বেঁধে ফেলেছে। কিন্তু এই বিকিরণ তত্ত্ব পদার্থবিজ্ঞানে আরেকটা মহা ঝামেলার সৃষ্টি করেছিল, যাকে বলা হয় ইনফরমেশন প্যারাডক্স বা তথ্য হারানো বিতর্ক। ওহ, এটি তো বিজ্ঞানীদের রাতের ঘুম হারাম করে দিয়েছিল। কোয়ান্টাম মেকানিক্সের মূল ভিত্তি হল মহাবিশ্বের কোনো তথ্য কখনো চিরতরে ধ্বংস হতে পারে না। কিন্তু যদি ব্ল্যাক হোল বিকিরণ করতে করতে একসময় বাষ্পীভূত হয়ে শেষই হয়ে যায়, তাহলে তার ভেতরে যে গ্রহ বা নক্ষত্র ঢুকেছিল সেগুলোর তথ্যের কি হবে? হকিং প্রথমে দাবি করেছিলেন সেই তথ্যগুলো চিরতরে হারিয়ে যায়। আর এই নিয়েই পদার্থবিজ্ঞানী জন প্রেস্কিলের সাথে হকিংয়ের একটা বিখ্যাত বাজি ধরা হয়েছিল। হ্যাঁ, হকিং বাজি ধরেছিলেন যে তথ্য আসলেই ধ্বংস হয়ে যায়। কিন্তু বহু বছর পর
2004 সালে হকিং নিজের ভুল স্বীকার করে নেন। এবং বাজিতে হেরে গিয়ে মজার ছলে তিনি প্রেস্কেলকে একটি বেসবল এনসাইক্লোপিডিয়া উপহার দিয়েছিলেন। এই উপহারটির পেছনে কিন্তু একটা দারুণ রূপক লুকিয়েছিল। সেটা কি রকম? হকিং বোঝাতে চেয়েছিলেন যে ব্ল্যাক হোল থেকে তথ্য হয়তো ফিরে আসে, কিন্তু তা ওই এনসাইক্লোপিডিয়া পড়িয়ে ফেলার পর তার ছাইয়ের মতো ফিরে আসে। মানে তথ্য সেখানে আছে ঠিকই, কিন্তু তা এতই বিক্ষিপ্ত ও বিশৃঙ্খল যে সেটা পড়ে কিছু বোঝা প্রায় অসম্ভব। সায়েন্টিফিক রসবোধ যাকে বলে। হ্যাঁ, তার রসবোধ ছিল চমৎকার। ব্ল্যাক হোল নিয়ে হকিংয়ের আরেকটা যুগান্তকারী ধারণা ছিল এরিয়া থিওরেম। তিনি বলেছিলেন ব্ল্যাক হোলের আকার বা এর ইভেন্ট হরাইজনের ক্ষেত্রফল সময়ের সাথে কেবল বাড়তেই পারে, কখনো কমে না। একদম। আপনি যদি ব্ল্যাক হোলে কিছু ফেলেন, সেটার সাইজ বাড়বে, আর দুটি ব্ল্যাক হোল মিলে গেলে তাদের মিলিত আকার আগের দুটির যোগফলের চেয়েও বড় হবে। আর এখানেই বিষয়টা আসলে দারুণ কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। দীর্ঘ 50 বছর পর এমআইটির বিজ্ঞানীরা মহাকর্ষীয় তরঙ্গ ব্যবহার করে হকিংয়ের এই তথ্যটি অক্ষরে অক্ষরে প্রমাণ করেছেন। হ্যাঁ, আর এই মহাকর্ষীয় তরঙ্গ বা গ্র্যাভিটেশনাল ওয়েভ ব্যাপারটা বোঝানোর জন্য সোর্সে একটা খুব সুন্দর উপমা আছে। ওই পুকুরে ঢিল ছোড়ার উপমাটা, তাই তো? কোনো পুকুরের মাঝখানে ঢিল ফেললে যেমন জল তরঙ্গের জন্ম দেয় এবং তা ধীরে ধীরে পাড়ে পৌঁছায়, ঠিক তেমনি মহাবিশ্বের দূর প্রান্তে দুটি ব্ল্যাক হোলের প্রচণ্ড সংঘর্ষের ফলে স্পেস টাইমে মহাকর্ষীয় তরঙ্গের সৃষ্টি হয়েছিল। আর সেই তরঙ্গ বিলিয়ন বছর পর পৃথিবীতে এসে পৌঁছেছে। মানে বিজ্ঞানীরা ওই তরঙ্গের ডেটা বিশ্লেষণ করে নতুন সৃষ্ট ব্ল্যাক হোলটির ক্ষেত্রফল বের করেছেন। এবং দেখা গেছে নতুন ব্ল্যাক হোলটির ক্ষেত্রফল আগের দুটির যোগফলের চেয়ে আসলেই বেশি। হকিং 50 বছর আগে যা শুধু মনের পর্দায় অঙ্ক কষে বের করেছিলেন, তা আজ আধুনিক প্রযুক্তি নিখুঁতভাবে প্রমাণ করেছে। আর এই আবিষ্কারটি প্রমাণ করে যে মহাবিশ্ব ক্রমান্বয়ে আরও বেশি বিশৃঙ্খলার দিকে এগিয়ে যাচ্ছে, যাকে বিজ্ঞানের ভাষায় এনট্রপি বলা হয়। কিন্তু ভাবলে অবাক লাগে যে মানুষটি নিজের শরীর নাড়াতে পারছেন না, তিনি তার এই আইডিয়াগুলো দুনিয়াকে জানাচ্ছিলেন কিভাবে? সায়েন্টোমেট্রিক ডেটা ঘাঁটলে রীতিমতো মাথা ঘুরে যায়। সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী 52 বছরে তিনি 159টি আর্টিকেল প্রকাশ করেন। শুধু তাই নয়, 1975 থেকে 1979 সালের মধ্যেই তিনি সবচেয়ে বেশি, মানে 25,000-এরও বেশি সাইটেশন বা উদ্ধৃতি পান। তার শুরুর দিকের কাজগুলোতে অল্টমেট্রিক অ্যাটেনশন স্কোর ছিল সবচেয়ে বেশি। কিন্তু এই যোগাযোগটা তিনি করতেন কিভাবে জানেন? হ্যাঁ, 1985 সালে তো তার কথা বলার ক্ষমতাও চলে গিয়েছিল। তখন ওয়ার্ডস প্লাস কোম্পানির তৈরি একটি বিশেষ সফটওয়্যার তার হুইল চেয়ারের সাথে যুক্ত করা হয়। চোখের চশমায় লাগানো একটি সেন্সর তার গালের পেশির অতি সামান্য নড়াচড়া ধরতে পারত। সেই গালের পেশি নাড়িয়ে তিনি স্ক্রিনে থাকা অক্ষর বা শব্দ নির্বাচন করতেন। ভাবুন তো, একটা পুরো বাক্য তৈরি করতে তার কত ধৈর্য লাগত। এরপর একটি ভয়েস সিনথেসাইজারের মাধ্যমে সেই শব্দগুলো তার ওই পরিচিত যান্ত্রিক কণ্ঠস্বরে বের হয়ে আসত। এই অকল্পনীয় পদ্ধতিতেই তিনি বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করে গেছেন। আর এই যন্ত্রের মাধ্যমেই তিনি তার জীবনের গভীর দর্শনগুলো শেয়ার করেছেন। সোর্স অনুযায়ী নিজস্ব জায়গা থেকে তিনি সম্পূর্ণ নাস্তিক ছিলেন। হ্যাঁ, তার মতে মহাবিশ্ব সৃষ্টির জন্য কোনো ঈশ্বরের প্রয়োজন নেই, এটি পদার্থবিজ্ঞানের নিয়মেই সৃষ্টি হয়েছে। তিনি স্বর্গ বা পরকালের ধারণাকেও অন্ধকারকে ভয় পাওয়া মানুষের তৈরি রূপকথা হিসেবেই ব্যাখ্যা করেছেন। অবশ্য এখানে বলে রাখা ভালো, আমরা যারা শুনছেন তাদের কাছে শুধু সোর্সে থাকা হকিংয়ের নিজস্ব দর্শন ও ভাবনাগুলোকেই তুলে ধরছি। আমরা কোনো মতাদর্শকে সমর্থন বা প্রচার করছি না। একদমই তাই, আমরা শুধু তার চিন্তাধারার রিপোর্ট করছি। তবে শুধু মহাবিশ্বের অতীত নয়, মানবজাতির ভবিষ্যৎ নিয়েও তিনি গভীরভাবে ভাবতেন। তিনি বারবার সতর্ক করে গেছেন যে মানবজাতিকে টিকিয়ে রাখতে হলে পৃথিবী ছেড়ে মহাকাশে অন্য কোনো গ্রহে আমাদের কলোনি বা বসতি স্থাপন করতে হবে। তাহলে এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়? হকিংয়ের জীবনের মূল মন্ত্রটা আসলে কি ছিল? আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটে বিষয়টিকে যুক্ত করি, তবে দেখব তিনি শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন একজন মানবতাবাদী। তার বিখ্যাত একটি উক্তি মনে পড়ে যাচ্ছে, মাটির দিকে তাকিও না, আকাশের নক্ষত্ররাজির দিকে তাকাও, কৌতূহলী হতে শেখো। কৌতূহল, ঠিক এই জিনিসটাই তাকে বাঁচিয়ে রেখেছিল। চিকিৎসকদের দেওয়া 2 বছরের সময়সীমাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি যে 55 বছর বেঁচে ছিলেন, তার জ্বালানি ছিল এই অদম্য কৌতূহল।
আলোচনার একদম শেষে এসে আমরা একটি অদ্ভুত এবং গভীর চিন্তার বিষয়ের মুখোমুখি হচ্ছি। মাল্টিভার্স বা বহুবিশ্ব তত্ত্বের ব্যাপারটা। হ্যাঁ, মৃত্যুর মাত্র 2 সপ্তাহ আগে তিনি তার প্রাক্তন ছাত্র টমাস হার্টাগের সাথে এই মাল্টিভার্স নিয়ে একটি গবেষণাপত্র জমা দিয়েছিলেন। বহুবিশ্ব তত্ত্ব প্রস্তাব করে যে আমাদের মহাবিশ্বের মতোই আরও অসংখ্য মহাবিশ্ব থাকতে পারে। যদি সত্যি অনন্ত সংখ্যক মহাবিশ্ব থেকে থাকে, তবে হয়তো অন্য কোনো মহাবিশ্বে হকিং তার বাবার ইচ্ছে অনুযায়ী একজন ডাক্তার হয়েছিলেন। অথবা হয়তো সেখানে তিনি একদম সুস্থ একজন মানুষ হিসেবে দৌড়ে বেড়াচ্ছেন। কিন্তু আমাদের এই মহাবিশ্বে তার হুইলচেয়ারে আবদ্ধ স্থির শরীরটি আমাদেরকে স্থান ও কালের সবচেয়ে রোমাঞ্চকর যাত্রা উপহার দিয়েছে। একদম ঠিক বলেছেন। যারা শুনছেন তারা আগামীতে রাতের আকাশের দিকে তাকালে হয়তো মহাবিশ্বকে আরও আগের মতো করে দেখবেন না। হয়তো মহাবিশ্বের বিশালতা আপনাদের সেই অদম্য মানুষটির কথাই মনে করিয়ে দেবে, যিনি শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে আমাদের চিন্তার সীমানাকে অসীম করে দিয়ে গেছেন। আজ এই পর্যন্তই। আমাদের এই নিবিড় আলোচনায় যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। মহাবিশ্বের আরও কোনো অজানা রহস্য নিয়ে আমরা আবার কথা বলব। কৌতূহলী থাকুন।